আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পুঁজিবাজার নিয়ে বা সমসাময়িক আসলে মার্কেট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায়। আর যারা নতুন ভিডিওটা আমার শুনতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে যদি আমি আসি কমিশনার রাশেদ মাকসুদকে নিয়ে। উনি প্রথম দিন গতকালকে অফিসে বলছেন সবার সাথে ঈদের পরের প্রথম মিটিংয়ে যে পুঁজিবাজার আগামী দিনে ভালো হবে। আপনারা আসলে এই ধরনের কথাগুলো কখনো বিশ্বাস করবেন না। এই কারণে করবেন না, এ পর্যন্ত কেউ কোনো দিন বলে নাই যে মার্কেট খারাপ হবে, কিন্তু মার্কেট সবসময় খারাপ গেছে। ভালো হয়েছে কিন্তু খারাপই বেশি গেছে, মানে তাদের কথার উপরে কোনো আস্থা রাখা যাবে না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা, আর কেউ রাখেও না আমি যতটুকু বুঝি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই শুল্ক। অনেকে ফোন দিয়েছেন, কমেন্টস করছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন যে শুল্ক আরোপের কারণে বাজার মার্কেট পতন হচ্ছে আমাদের। হ্যাঁ হচ্ছে। তো ওনারা টেনে নিয়ে আসতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধস, সম্ভবত 3 দিনে তাদের 25 ট্রিলিয়ন ডলার মূলধন কমে গেছে মার্কেটের। আর আমাদের পাশের দেশ ইন্ডিয়ারও মূলধন সম্ভবত একটা নিউজে দেখলাম যে 20 সেকেন্ডে 20 বিলিয়ন ডলারের মতো কমে গেছে। মানে খুব দ্রুত পতন হচ্ছে। এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, ইন্ডিয়ার বাজার আমাদের থেকে অনেক উপরে ছিল, তারা এখন নিচে পড়তেছে। তারা ওখানকার বিনিয়োগকারী যারা, তারা অনেক প্রফিট করছে, এখন পড়তেছে। শুধু ইন্ডিয়া না, এশিয়ার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন বাজার এখন বাংলাদেশের। এখনও জিডিপির বলেন, জীবনযাত্রার মান বলেন, ডলারের রেট বলেন, কারেন্সি মানে যে কারেন্সি রেট বলেন, সুদের হার বলেন, সমস্ত কিছু ক্যালকুলেশন করেও এশিয়ার মধ্যে সর্বনিম্ন হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার এই মুহূর্তে। আর বাংলাদেশের সব কিছু কিন্তু ভালো অবস্থায় আছে, একমাত্র পুঁজিবাজার ছাড়া। আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের মুদ্রাস্ফীতি কিছুটা কমে আসছে, আমাদের সুদের হার কিছুটা কমে আসছে। এখন নতুন করে ধান্দা শুরু হয়েছে কি, শুল্ক বাড়ছে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার পড়তেছে, ইন্ডিয়ার বাজার পড়তেছে, আমাদেরটাও পড়তেছে। যারা এই ধরনের কথা বলেন ওনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এমন, আমাদের মার্কেট যখন পড়ে তখন ইন্ডিয়ার মার্কেট উঠে, আমাদের মার্কেট কি উপরে উঠছে যে এখন পড়তেছে? ব্যাপারটা তো এমন না। আমরা তো পতনের থেকে পতন, আর ওই মার্কেটগুলো উপরে উঠছে এখন পড়তেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন 15% শুল্ক ছিল আমাদের এই বস্ত্র খাতে, টেক্সটাইল খাতে, টেক্সটাইল খাত হচ্ছে পুঁজিবাজারের ছোট্ট একটা অংশ। টেক্সটাইল খাত দিয়ে পুঁজিবাজার নির্ধারিত হয় না। বাংলাদেশের পুঁজিবাজার নির্ধারিত হয় 3টা সেক্টর দিয়ে। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, সর্বপ্রথম হচ্ছে ব্যাংক, দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড, তৃতীয় হচ্ছে ফিন্যান্স, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স। এদের ফিড আপ, এদের শেয়ার সংখ্যা, এদের কোম্পানির সংখ্যা পুঁজিবাজারে লিস্টেড অনেক বেশি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরও কিছুটা আছে। যাই হোক, তো টেক্সটাইল সিরিয়ালে আছে বাংলাদেশের যে ক্যাটাগরি, আমাদের শেয়ারের যে আছে, বিভিন্ন সেক্টর আছে, তার মধ্যে সিরিয়াল করলে টেক্সটাইল দেখবেন 4-5 নম্বরে আছে। তো টেক্সটাইলের কারণে পুঁজিবাজার পড়বে, এটা কোনো যুক্তির কথা হলো না। আর আমাদের শুল্ক যখন 15% ছিল তখন মার্কেট বাড়ে নাই কেন? এখন কি বলে দাম শুল্ক বাড়া দিছে, এই জন্য মার্কেট পড়তেছে, ধরে নিলাম এই কারণে পড়তেছে। তো যখন 15% ছিল তখন বাড়ে নাই কেন? তখন মার্কেট কেন পড়ছে? কোনো উত্তর আছে? আসলে এগুলো হচ্ছে কাহিনী, কল্পকাহিনী। এগুলো কোনো বিষয় নয়। একটা এই কারণে বলতেছি, হঠাৎ করে এমন আশ্চর্যজনক নিউজ আসবে যে আপনি, এই কারণে বলতেছি যে ভালো স্টকের সাথে থাকেন। হঠাৎ করে এমন এমন নিউজ দিয়ে দিবে, আপনাদেরকে 2টা ঘটনা বলে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয় তখন আমাদের ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, আমাদের পুঁজিবাজারকে আটকে দেওয়া হয়েছিল। অথচ তখন ইউক্রেনের কিন্তু ইন্ডেক্স বাড়তেছিল, তাদের মার্কেট বাড়তেছিল। যুদ্ধ কিন্তু তারা একদিকে তারা যুদ্ধ করতেছে, আর একদিকে তার ইন্ডেক্স বাড়তেছে। আর একটা নিউজ, শ্রীলঙ্কা দেওয়ালিয়া হচ্ছে, শ্রীলঙ্কার মার্কেট বাড়তেছে। শ্রীলঙ্কা কেন দেওয়ালিয়া হচ্ছে? বাংলাদেশের পুঁজিবাজার পড়তেছে। এর থেকে ফালতু কথা আর আছে নাকি? এর থেকে তো আর ফালতু, আমাদের এখানে যারা
আসলে বড় বিনিয়োগকারী যারা মার্কেটকে নিয়ন্ত্রণ করে, এদের কোনো মানে ব্যক্তিত্ব নেই, কোনো মানে ন্যূনতম লজ্জাবোধ নাই, কোনো কিছু নাই। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে টাকাগুলো কীভাবে মেরে দেবে তারা সারাক্ষণ এরকম একটা নিউজ করে। হয়তো তারা খুশি হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শুল্ক আরও 90% বাড়ায় দিত, তারা তাহলে আরও বেশি খুশি হতো, এই বাটফারগুলো আরও বেশি খুশি হতো। তো আমি বলবো যে আপনারা এই ধরনের নিউজকে বিশ্বাস করে বা এই ধরনের নিউজের উপরে আপনার ক্যালকুলেশন, কারণ কখন কোন নিউজ আসবে আপনি জানেন না। আমাদের পুঁজিবাজারে 10 থেকে 12টা স্টক আছে, এই স্টকগুলোতে আপনি বিনিয়োগ করেন। আমি ঈদের আগে বলছিলাম যে ঈদের বন্ধের সময় আমি স্টকগুলো নিয়ে কথা বলবো, আমি বলতে পারি না, এই জন্য দুঃখিত। আমি শুধু স্টকগুলোর নাম বলে যাচ্ছি, আপনারা এই স্টকগুলো আপনাদের নজরে রাখবেন, এই স্টকগুলোতে সারা জীবন আপনারা থাকবেন। ব্যাংক সেক্টর থেকে যদি আমি বলি, উত্তরা ব্যাংক, ইবিএল, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ধরনের। ইসলামী ব্যাংক এই মুহূর্তের জন্য না, এখন না। ব্র্যাক ব্যাংক আছে, এখন না, মানে এগুলো ফান্ডামেন্টাল শেয়ার। এই তারপরে যে এখন আবার যমুনা ব্যাংক আছে, এমটিবি আছে, এই স্টকগুলো ভালো। সহজ কথা হচ্ছে যে আপনি ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ডিভিডেন্ড পলিসি, পিইটা কম আছে এবং শেয়ারের প্রাইস কম আছে, সব কিছু মিলেই তো পিইটা তৈরি হয়। পিইটা যত কমে স্টকগুলোর, সে শেয়ারটা তত ভালো। আর এর বাইরে আরও কিছু শেয়ার আছে, পদ্মা মেঘনা, যমুনা অয়েল, একমি ল্যাব, ইউনিলিভার, ইবনে সিনা, ওয়ালটন, এই ধরনের স্টকগুলো, মানে এই টাইপের কয়েকটা স্টক। বললাম তো, মানে 10-12টা স্টকের বেশি আমাদের মার্কেটে পুঁজিবাজার আপনি বিনিয়োগ করে আপনার প্রফিট মূলধনটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। আর এই কয়েকটা স্টক আপনাকে ধরে রাখতে হবে। এখন এগুলো কখন আপনি এন্ট্রি দিবেন, কখন শেয়ার কিনবেন, কোন সময় কিনবেন, কোন সময় বের হবেন, এগুলো ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, কিন্তু এই স্টকগুলোর ভিতরে আপনাকে থাকতে হবে। এই স্টকগুলোর বাহিরে আপনার যাওয়া যাবে না। তো গেলেই এরকম হঠাৎ নিউজ আসবে, হঠাৎ করে আপনারা হারিয়ে যাবেন, আপনার টাকাগুলো হারিয়ে যাবে। আমি এক ভাইকে ইন্ডেক্স আলোচনায় বলছিলাম যে কেউ যদি গত 6 মাসে ট্রেডিং করে প্রফিট করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এক ভাই বলছিলেন ওনার পোর্টফোলিও, উনি কমার্স করছে, আপনারা দেখবেন। পরে ওনাকে বলছি আমার সাথে যোগাযোগ করার জন্য, উনি আর করে নাই। অবশ্যই আমি ওনার সাথে কথা বলতে চাই, আসলে উনি কীভাবে প্রফিট করছে আমি এটা দেখতে চাচ্ছি। গত 6 মাস আগে ওনার পোর্টফোলিওতে কত টাকা ছিল, উনি ট্রেড করে আজকে কত টাকা নিয়ে আসছে। ট্রেড মানি এই না যে আপনি 10 লাখ টাকা নিয়ে আসছেন, সবগুলো একসাথে সেল করে দিয়েছেন, দিয়ে আবার নতুন করে শুরু করছেন, 1 লাখ টাকা লাভ করছেন, ওইখান থেকে 5 লাখ টাকা লস হয়ে গেছে, ওটাকে ট্রেড বলেন। আপনি আজ থেকে 2 বছর আগে কত টাকা নিয়ে আসছেন, আজকে কত টাকা আছে, যদি আপনার ট্রেড করে ওটা 2 বছর আগে যদি 2 লাখ টাকা নিয়ে আসেন, আজকে ট্রেড করে যদি এটা 6 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়, তাহলে ঠিক আছে যে আপনি মার্কেটে ট্রেড করে প্রফিট করছেন, যেটা অবাস্তব, অকল্পনীয়, কোনোভাবে সম্ভব নয়। কেউ যদি বলে থাকে এটা, সে নিজেকে ওভার স্মার্ট মনে করতেছে, ফলাফল আসলে মনে অনেক দুঃখ নিয়ে ওভার স্মার্ট মনে করতেছে। এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েই একটু আগে যেটা নিয়ে বললাম। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে করতে কিছু ভাইয়ের জীবন বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ফলাফল শূন্য। এখন আমাদের এখানে মার্কেটে যে সমস্যাটা চলতেছে, আপনার হাতে থাকা স্টক আপনি যেখানে কিনতেছেন সেখান থেকে পড়তেছে, এটা আপনি আতঙ্কিত হচ্ছেন। এটা কারণ মার্কেট টোটাল ইন্ডেক্সটা এখন ডাউন ট্রেন্ডে আছে, এই কারণে আপনার কাছে এটা দেখতেছেন আপনি, এই কারণে আপনি টেনশন ফিল করতেছেন যে আমি যেখানেই কিনতেছি, যে সাপোর্ট জোনে কিনতেছি, সেখান থেকে শেয়ারটা পড়ে যাচ্ছে। এটার থেকে কষ্ট আর কিছু হতে পারে না, কারণ এখন কোনো সাপোর্ট আপনাকে মানতেছে না। তারপরেও এখন মোটামুটি একটা জায়গায় তাও আছে, কিন্তু আপনি যেখানেই কিনেন না কেন স্টক, আপনার শেয়ারের প্রাইস কমে যাচ্ছে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের চরিত্র। এখন আপনি এই ভয়ে আতঙ্কিত, টেনশানে আছেন, অনেক সময় লসে সেল দিয়ে আবার আরেকটাতে যাচ্ছেন, সেটাও আবার ডাউন ট্রেন্ডে চলে আসতেছে, সেটাকে আবার লসে সেল দিয়ে আরেকটাই ঢুকতেছেন, সেটাও আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। ব্যাপারটা কিন্তু এরকমই হচ্ছে আপনার সাথে এখন, গত 6-7 মাস থেকে এরকমই হচ্ছে আপনার সাথে, ঠিক আছে? এবার আসুন আপ ট্রেন্ড, ধরনের মার্কেটটা এরকম নাই, আপনি আপ ট্রেন্ড মার্কেটে ঢুকছেন, মার্কেট খুব দ্রুত উপরের দিকে যাচ্ছে, তখন আপনার সাথে কী হবে? ট্রেড করার ক্ষেত্রে এখন আপনি একটা শেয়ার 10 টাকা কিনলে পরের দিন সেটা 9 টাকা 50 পয়সা হচ্ছে, পরের দিন সেটা 9 টাকা চলে আসতেছে, পরের দিন সেটা 8 টাকা 50 চলে আসতেছে, এরকম হচ্ছে না? আবার যখন আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে যাচ্ছে, তখন আপনার সাথে যেটা হবে, আপনি 10 টাকা দিয়ে শেয়ার কিনছেন, সেটা 11 টাকা গেছে,
11 টাকার পর সেটা 12 টাকা গেছে, আপনি সেল করে দিয়ে বসে থাকলেন, পরের দিন দেখলেন লো স্টকটা 13 টাকা চলে গেছে, 14 টাকা চলে গেছে। এরপর আরও একটা ঢুকলেন আপনি, কিন্তু বুল ইয়েতে ঢুকছেন আপনি, মানে বুল ট্রেড করতে গিয়ে বুল জায়গায় ঢুকছেন, তখন দেখলেন যে সেখানে কিন্তু আপনি ঢুকার সাথে সাথে দেখলেন যে একটা বাড়ির দিন নিচে চলে আসছে। তখন আপনি যেটা আগে ছিল আপনার হাতে সেটা দেখলেন দাম বেড়ে গেছে, পরেরটা আবার পড়ে গেছে। আপনি যেটাতে এন্ট্রি নিয়েছেন সেটা আবার পড়ে গেছে, তখন কিন্তু আপনি আবার সেটাও লসে ছিল দেখবেন, দিয়ে আবার আগে যেটা কিনছেন প্রফিট টেক করছেন সেখানে আবার কিনবেন, ততক্ষণ আবার সেটাও পড়ে যাবে। আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারতেছেন। মানে আপ ট্রেন্ড মার্কেটে আপনি যেটাই কিনবেন সেটাই দেখবেন যে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আপনি সেটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, কারণ আপনার ধৈর্য শক্তি ক্যাপাসিটিটা নাই। এখন যেমন একটু নিচের দিকে শেয়ার চলে আসলে আপনি ধরে রাখতে পারতেছেন না, আবার যখন শেয়ার আপ ট্রেন্ডে উপরের দিকে যাবে তখন আপনি ধরে রাখতে পারবেন। আপনার 20% 10% লাভ হলে আপনি তা মানে মহাখুশিতে সেল দিয়ে দিবেন, কিন্তু পরবর্তীতে ওই শেয়ারগুলোকে আর খুঁজে পাবেন না, সেগুলো শুধু উপরের দিকে যাচ্ছে, তখন আপনি আবার মন খারাপ করে বসে থাকবেন। এখন যেমন শেয়ার কিনলে নিচে পড়ে যাচ্ছে, মন খারাপ হচ্ছে, তখন শেয়ার বিক্রি করার পর উপরের দিকে যাবে, তখনও মন খারাপ হবে। সব কথা শেষ কথা হচ্ছে এটা ট্রেডিং মার্কেট না, এখানে আপনি ট্রেড করে কিছু করতে পারবেন না, কারণ এখানকার যারা বড় বিনিয়োগকারী, যারা এই মার্কেটকে নাড়াছাড়া করে, যারাই মূলত পোর্টফোলিওগুলো দেখে, যারা আমি কিছু মিউচুয়াল ফান্ড বলবো, মার্কেট মেকার, পার্সোনাল ব্যক্তিগত মার্কেট মেকার, বড় বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, তারপরে যা পোর্টফোলিও যারা ম্যানেজ করে, প্লাস হাউসগুলা, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, এদের সততা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আইসিবি সহ, আইসিবির 3,000 কোটি টাকার কোনো কার্যক্রমকে আমরা দেখেছি? কিছু দেখি নাই। তো আপনার এগুলো, এটা ট্রেডিং মার্কেট না, এখানে এটা ইনভেস্টমেন্ট মার্কেটও না, আপনার ট্রেডিং মার্কেট। এটা আপনি বড় যে আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে 6 মাস একটা স্টক কিনে বসে থাকতে হবে, এটুকু, আর কিছু না। যেটা এক ভাই ফোন দিয়েছেন, এক ভাই না, দুইজন তিনজন ফোন দিয়েছেন আমাকে একটু আগে, উনি বলতেছে ওনাদেরকে আমি নিজে এই পোর্টফোলিও নিজের হাতে লিখে দিয়েছি ওনাদেরকে, যে ওনারা শেয়ার কিনবে, ওনাদেরকে আমি বসে বসে লিখে দিয়েছি যে এখানে এখানে এই শেয়ারটা কিনেন, এই শেয়ারটা কিনেন। ওনারা কিনছে, প্রফিট, ছোটোখাটো প্রফিট হয়ে বের হয়ে চলে গেছে ওনারা। এখন আজকে ফোন দিয়েছে আমার ভিডিও শুনে, যে ভাই আসলে আপনার কথা তো ঠিক, প্রফিট করে তো রাখতে, মানে ওইটা তো রাখতে পারে নাই, ওটা সেল দিয়ে আরেকটাতে ঢুকছে, সেটাতে এখন লস হয়ে আছে। আসলে একটা স্টক কিনে, ডিভিডেন্ড বেজ স্টক কিনে তার ডিভিডেন্ডের আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মার্কেটের এখন যে অবস্থা, এখন বর্তমানে এইরকম মার্কেট কি আগে কখনো ছিল কিনা, এটাই তো প্রশ্ন আপনাদের, এই একটা প্রশ্ন আছে। আসলে এরকম মার্কেট ছিল 2017 সালে, যখন একটা মার্কেট কিন্তু আপট্রেন্ড হয়েছিল, প্রায় 1200-1300-1400 পয়েন্টের মতন ইন্ডেক্স প্লাস করছিল। তার আগে মার্কেট কিন্তু প্রায় 8 থেকে 9 মাস এরকম, এখন যেমন 5-6 মাস যেভাবে মার্কেট বসে আছে এক জায়গায়, এই 5,000 থেকে 5,000, 100-200-র মধ্যে, 200 পয়েন্টের মধ্যে আপ ডাউন করতেছে। 2017 সালের আগে 2016 থেকে 17 এর ভিতরে কিন্তু মার্কেট এরকম ছিল, কিন্তু চুপচাপ বসেছিল, কিছু উঠতেছে, কিছু বাড়তেছে, পড়তেছে, এর মধ্যে ছিল। আপনারা গ্রাফস দেখলেই বুঝবেন। তো সুতরাং ওই সময়টা আমরা এখন পার করতেছি, একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মার্কেট এরকম আচরণ কেন করতেছে। আসলে এরকম আচরণ করতেছে একটাই কারণ, সেটা হচ্ছে বড় যারা মার্কেট মেকার তাদের শেয়ার কালেকশন করা শেষ নাই। এখন আপনি বলবেন যে এতদিন হয়ে গেছে তারা কি শেয়ার কালেকশন করে নাই? না, তারা করতে পারে না। আপনারা বিক্রি করেন নাই শেয়ারগুলো, আপনাদের পোর্টফোলিওতে 50-60% লস আছে এখনও। যারা আজ থেকে ফ্লোরের পরে যারা শেয়ার ধরে রাখছেন তাদের পোর্টফোলিও কিন্তু অর্ধেক নাই, এরপর আপনারা শেয়ারগুলো কিন্তু ধরে রাখছেন। আপনার মতো এরকম বাকিরাও, আমার যতজনের সাথে পরিচয় আছে, আমি যাদের পোর্টফোলিও দেখেছি পর্যন্ত প্রত্যেকে শেয়ার ধরে রাখছে, তার মানে আপনি অন্যরাও ধরে রাখছেন। তো এই শেয়ারগুলো তারা কালেকশন করতে পারে নাই, তাদের মনের একটা দুঃখ রয়ে গেছে, যার কারণে আপনাদেরকে কষ্ট দিচ্ছে, এভাবে মার্কেটকে ফালাই রাখছে। আপনি শেয়ার ছেড়ে দেন, কেনার জন্য তো লোক আছে, লোক নাই? লোক আছে, কিন্তু আপনি যে দামে দিবেন ওই দামে শেয়ারটা কেনার জন্য লোক আছে। তো শেয়ারটা কিনতেছে কেন? এই শেয়ারটা কিনতেছে কেন? আপনি সেল দিলে তো কেউ একজন কিনতেছে, তো কিনতেছে কেন? কিছু একটা করার জন্য তো কিনতেছে না, এমনি এমনি সেই শেয়ার ফালাই রাখবে জন্য কিনতেছে। তো সুতরাং আমরা ওই কষ্টের সময়টা পার করতেছি, এটা আপনাদেরকে একটু মাথায় নিতেই হবে। আর এ হচ্ছে মানে আপনি নিশ্চিত ট্রেড করবেন, আমি যদি শেষের দিকে আসি, আপনি নিশ্চিত ট্রেড করবেন, নিশ্চিত আপনার মূলধন হারাবেন, সহজ কথা।
আর কিছু ভাইয়ের প্রশ্ন আছে, ভাই অপেক্ষা করতে করতে তো সময় শেষ, আর কত? আসলে এই মার্কেটে অপেক্ষা বলতে ভালো স্টক নিয়ে অপেক্ষা করা উচিত, খারাপ স্টক নিয়ে না। যেমন আপনি যদি আজ থেকে 3-4 মাস আগে ইবিএল নিয়ে উত্তরা ব্যাংক নিয়ে অপেক্ষা করতেন, আপনি এখন খুব ভালো লাগতো আপনার কাছে। এখন হয়তো দেখা গেছে এটা না, আপনি ওই জেড ক্যাটাগরির একটা স্টক নিয়ে বসে আছেন, দেখা গেছে সে যেখানে আছে সেখানে আছে, বাড়তেছে না, একই জায়গায় আছে, হয়তো বাড়তেছে। আপনি হয়তো দেখা গেছে 30 টাকা কিনছে, সে শেয়ার এখন 3 টাকা আছে, তো আপনার তো বাড়লে কোনো লাভ নাই। তো ওইরকম অপেক্ষা করে জীবনেও আপনার কিছু হবে না, আপনি হয়তো অপেক্ষাই করবেন। এক ভাই গতকালকে আমাকে ফোন দিয়েছেন, উনি 2010 সালে, আমি বলছিলাম সম্ভবত ভিডিওতে, কিছু শেয়ার কিনছে, ওগুলো এখন আছে, তো লাভ নাই তো। অপেক্ষার প্রহর, অপেক্ষা শেষ করতে আপনাকে টাইমিংটা হচ্ছে, ভালো স্টকের ক্ষেত্রে হচ্ছে টাইমিং। আর হিজিবিজি আঁকা বোকা যা আছে এগুলো হচ্ছে, মানে আমি তো আপনাদেরকে বললামই, কিছু ইংরেজি শব্দ পুঁজিবাজারের উৎপত্তি হয়েছে আপনার হাতের টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য। আর বড় বড় যারা আছে এরা খুব ভালো করে জানে পুঁজিবাজারে ওইসব লোকগুলাই টাকা ইনভেস্ট করে যাদের কাছে কিছু অলস টাকা আছে। মানে আমার সাথে যারা কথা বলেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি, মানে আমার সাথে আমার চ্যানেল যারা দেখেন প্লাস আমার সাথে যারা কথা বলেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা সমাজের মধ্যে কিছু টাকা পয়সা আপনাদের কাছে আছে বিধে আপনারা পুঁজিবাজারে আসছেন। আপনার কাছে অলস টাকা, আপনি যদি এখানে যদি একদম মানে ভাত তরকারির একদম খুব কষ্টে থাকতেন, তাহলে কিন্তু আপনি পুঁজিবাজারে ইনভেস্ট করতেন না, কারণ আপনি জীবন যন্ত্রণা নিয়েই ব্যস্ত থাকেন। পুঁজিবাজারে আপনি আসছেন, আপনি পাশাপাশি অন্য হয় ব্যবসা করতেছেন, না হয় চাকরি করতেছেন, অথবা অন্য কোনো কিছু করতেছেন। আপনার কাছে কিছু টাকা আছে, সেটাকে আপনি হয়তো অন্য কোনো ব্যবসা করতে পারতেছেন না, আপনি এখানে এনে রাখলেন, যদি কিছু প্রফিট পাওয়া যায়, তার মানে আপনার কাছে কিছু মোটামুটি টাকা আছে, আপনি আর্থিকভাবে একটু সচ্ছল। এটা আমি যেমন বুঝি, এটা আপনি যেমন বুঝেন, ওই বাটপারগুলোও বুঝে, ওই বদমাশগুলোও বুঝে যে এদের কাছে অলস টাকা আছে, এরা টাকাগুলো নিয়ে কি বলে, আমার এক বন্ধু বলছিল এই কথাটা, আমার এক ফ্রেন্ড একটা কলেজে শিক্ষকতা করে, বাল্যকালের ফ্রেন্ড, সে বলছিল এই কথাটা, যে ওই বাটফারগুলো বুঝে যে অলস টাকার লোকগুলোই এখানে, অলস টাকা যাদের কাছে আছে তারাই এই মার্কেটে আসে, মার্কেটে ইনভেস্ট করে ওদের টাকাগুলো খেয়ে ফেলতে হবে। আসলে মূল বিষয়টা কিন্তু আমার কাছে, কথাটা কিন্তু আমার কাছে, মানে আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ কথাটা কিন্তু সত্য। তো আপনারা এর থেকে বাঁচতে হলে কী করতে হবে? ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, ভালো শেয়ারে থাকতে হবে, অন্য কোনো বিকল্প নাই, একদম সহজ সরল কথা। আর আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করি, আপনাদের কাছে অনুরোধ, আমাকে প্রেশার দিয়েন না, আমিও মানুষ, আমারও কিন্তু ইমোশনাল একটা ব্যাপার থাকে, আমাকে আমার সিদ্ধান্ত অনুযায়ী চলতে দেন। আপনাদের সাথে আমি যেভাবে কথা বলছি সেই অনুযায়ী সামনে যাব আমি, কিন্তু ভালো স্টকের সাথে আমাকে থাকতে দেন। এতে আপনার পোর্টফোলিও স্বাস্থ্যবান হবে, আপনি উপকৃত হবেন। হয়তো হ্যাঁ আমাকে এখান থেকে কিছু প্রফিট দিচ্ছেন, ঠিক আছে, প্রফিট হলো, কিন্তু দিন শেষে আপনার মূল টাকাটা সেফ থাকাটা হচ্ছে, এই সংগ্রাম করাটাই মুহূর্তের সবচেয়ে বড় বিষয়, যে আপনার মূল টাকা যাতে সেফ থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আপনার প্রফিট কী হলো সেটা থেকে বড় বিষয় হচ্ছে, আমি তো আপনাদেরকে বললামই যে আপনি একটা ভালো স্টক এন্ট্রি নেওয়ার পর দাম বাড়তেছে না কমতেছে না, একই জায়গায় বসে আছে, এটা ভালো না? আপনি খুব দ্রুত প্রফিট করার আশায় একটা বাজে স্টক এন্ট্রি নিয়েছেন, কেনার পরে দাম পড়তেছে, সেটা ভালো? আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। আর ওই লোকগুলো বসে আছে আপনার হাতের টাকাগুলো খেয়ে ফেলার জন্য, কারণ তারা জানে আপনার কাছে কিছু অলস টাকা আছে, আপনি মার্কেটে নিয়ে আসছেন, শেয়ার কিনছেন, আপনাকে শেষ করে দিতে হবে, আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে যাবে। তো ভালো স্টকের সাথে থাকবেন। এই যে ক্যান্ডেলগুলো, আজকের ইন্ডেক্সের যে ক্যান্ডেলগুলো, এটা একটা টোটালি, মানে কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে আজকের ইন্ডেক্স মাইনাস হয়েছে? আজকেরটা কেন মাইনাস হয়েছে? গতকালকের ক্যান্ডেল অনুযায়ী আজকে ইন্ডেক্স প্লাস থাকার কথা। তো সুতরাং আপনারা এরকম শুধু এই ক্যান্ডেল দেখবেন, লাল ক্যান্ডেল দেখলে আতঙ্কিত হয়ে যাবেন, সবুজ ক্যান্ডেল দেখলে মন ভালো হয়ে যাবে, এগুলোর দরকার নাই। আপনি দেখেন শেয়ারের দাম কোথায়, ডিভিডেন্ড কী দিচ্ছে, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আছে, এই পিইটা কেমন আছে, আস্তে আস্তে এন্ট্রি নিতে থাকেন। ভালো থাকবেন সবাই। পুঁজিবাজার সংক্রান্ত আমি আমার ভাবনাগুলো বললাম আপনাদের সাথে, আমার ভাবনার সাথে আপনারা একমত নাও হতে পারেন। যারা পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশন নিতে চাচ্ছেন, আসলে এই জন্য আপনাদেরকে হয়তো কিছু, বিশেষ করে স্টক সাজেশনের জন্য ন্যূনতম একটা পেমেন্ট দিতে হয়। আর পোর্টফোলিও ম্যানেজ সেটা ভিন্ন বিষয়, সেটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার বিষয়, সেটা অন্য বিষয়।
তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।